সিপিএম এর 12 ঘন্টার বন্ধের মধ্যেই আজ সন্দেশখালীতে যাবেন শুভেন্দু অধিকারীও। সন্দেশখালীর পাশে থাকার বার্তা লেখা টি শার্ট পরে সেখানে যাচ্ছেন বিজেপি বিধায়করা। বাধা দেওয়া হতে পারে এই আশঙ্কা বিরোধী দলনেতার রয়েছে এবং যেখানেই তাকে বাধা দেওয়া হবে সেখানেই তিনি দলের বিধায়ক নেতাকর্মীদের নিয়ে বসে পড়বেন, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। এর আগে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও সন্দেশখালী যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন এবং আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সিপিএম এর 12 ঘন্টার বন্ধ, তার মধ্যেই আজ সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর পাশে থাকার বার্তা লেখা টি শার্ট পরেই তিনি সেখানে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়করা। দেখতে পাচ্ছেন সেই ছবি, টি শার্ট যেখানে রয়েছে সন্দেশখালীর সঙ্গে আছি। তাদের বাধা দেওয়া হতে পারে এই আশঙ্কা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং যেখানেই তাদের বাধা দেওয়া হবে সেখানেই তিনি তার দলের বিধায়ক নেতাকর্মীদের নিয়ে বসে পড়বেন, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। 144 আছে সন্দেশখালী ট্যুর 8টা জিপিতে। এটা শুরু হচ্ছে রামপুর থেকে। 144 এরিয়াতে 5-এর বেশি অ্যালাউ নেই। আমরা এখানে অনেকেই যাব, ওরা ওইখানে আটকাতে পারে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আমাদের 4 জন মহিলা বিধায়ককে এলাকায় যেতে দিতে এবং আমরা সবাই ওয়েট করব। যদি ওরা প্রিভেনশন 144 না উইথড্র করে, তো এখানে রাস্তায় আটকানলে তো আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে 226। তার জন্য আমরা যে প্রতিবাদ করার করব সেটা শিষ্টাচার এবং গণতন্ত্র মেনে। আর আমি একটু আগে সিপিএম নেতা নিরাপদ সর্দারের গ্রেফতারের প্রতিবাদে বন্ধ চলছে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে। এখনও চাপ উত্তেজনা রয়েছে সন্দেশখালী জুড়ে, তবে বন্ধে বেশ কিছু দোকানপাট খোলাও রয়েছে। 144 ধারাও বজায় আছে সন্দেশখালীতে। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের দাবিতে বন্ধ ডেকেছে বামেরা। সেই বন্ধের কোনো প্রভাব সন্দেশখালীতে নেই। সন্দেশখালীতে বন্ধ ডাকা হয়েছে, সেখানকার 1 নম্বর হোক বা 2 নম্বর ব্লক, সেখানকার যে জনজীবন সেই সমস্ত জনজীবন কিন্তু স্বাভাবিকই রয়েছে, দোকানপাটও কিন্তু খুলেছে। বন্ধের কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন? না, বন্ধ ডাকা হয়েছে এরকম কিছু জানেন? ওই খবরে শুনছিলাম। বন্ধের তো কোনো প্রভাব নেই। না, বন্ধের তো কোনো প্রভাব নেই। বন্ধের তো কোনো প্রভাব না, কোনো প্রভাব। বন্ধ কি ডেকেছে কেউ জানেন? না জানি না আমরা। বন্ধ ডাকা হয়েছে এরকম কোনো? না, আমরা ওটা জানি না বন্ধ ডাকা হয়েছে কিনা। কারা বন্ধ ডেকেছে সেটা জানেন? না, সেটাও জানি না। এক্ষেত্রে যেটা স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, 144 ধারা জারি রয়েছে। 144 ধারা জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এখানে কয়েকটি ফোনের পরিষেবা প্রদানকারী সংস্থার ফোনের নেটওয়ার্কও খুব দুর্বল। সেই জায়গা থেকে সকলকে সেভাবে খবর দেওয়া হয়নি, সেটাই স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য। উল্টো দিকে তৃণমূলের বক্তব্য যে এখানে সিপিএমের সংগঠন সেভাবে নেই, তাই বন্ধেরও কোনো প্রশ্ন নেই। আর আরেকাংশের বক্তব্য রয়েছে যে শেখ শাহজাহান, শিবু হাজরা এখনও অধরা, তাদের দাপট অব্যাহত। সেই দাপটকে অস্বীকার করে সিপিএমের ডাকে বা বিরোধীদের ডাকে বন্ধে সাধারণ মানুষ সাড়া দেবেন, সেই সাহস এখনও পর্যন্ত জোগাড় করে উঠতে পারেননি এখানকার মানুষজন। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ধামাখালী। এদিকে রাজনীতিকে বিদায় জানাচ্ছেন না, ঘাটালবাসীর পাশেই থাকছেন জানিয়ে দিয়েছেন দেব। এত দিনের টানাপোড়েনের পর তার অবস্থান স্পষ্ট করলেন সাংসদ দেব। কি বলেছেন শুনুন। ঘাটালের মানুষের যে কষ্টটা, কোথাও যেন আমাকে দিদি এবং অভিষেক সেই প্রমিসটা করেছেন, এই ঘাটালে যে 70 বছর যে সমস্যাটা, ঘাটাল মাস্টার প্ল্যান, সেইটা কোথাও যেন এবারে কেন্দ্র সরকার যে লড়াইটা আমরা করছি, কারণ এটা বিশাল বিশাল কোটি টাকার জিনিস, তারা তার পাশে থাকবেন এবং কেন্দ্র সরকার যদি না করে তো সেই দায়িত্বটা রাজ্য সরকার নেবে। এবং এরপরে আর কিছু বলার থাকে না আমার, কারণ আমি জানি না, মানে আমার মনে হলো কি ঘাটালে মানুষের জন্য এবারে মানে আমার মনে হয় যেই দাবিটা নিয়ে আমি শুরু করেছিলাম আমার ঘর থেকে, আমার দল থেকে বলছে সেই দাবিটা আমরা পাশে থাকবো। অথচ সপ্তাহখানেক আগে, এই তো সেদিন সংসদের অধিবেশনের শেষ দিনে কি বলেছিলেন শুনুন। তো এইটাই না, তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কারণ তো এগুলোই থাকবে, দোষ না থাকলে তোমাকে দোষী করতে হবে। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়,
যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করে, ইলেকশন আসছে জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবারে যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কী করছে। এইটাই হয়তো আজকের দিনে রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই। হঠাৎ কি এমন ঘটল? নোংরা রাজনীতির আঙিনা ছাড়তে চাওয়া দেব একেবারে 90 ডিগ্রি ঘুরে গেলেন। দেবের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা হিরণ। একই সুর শোনা যায় প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের গলাতেও। প্রমাণ করতে পারলে শুধু রাজনীতি কেন, অভিনয়ও ছেড়ে দেবেন চ্যালেঞ্জ ছুড়েছিলেন দেব। তারপর দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং একেবারে উল্টো সুর। ঘাটালবাসীর জন্য গদগদ সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে শেষ পর্যন্ত লড়ার অঙ্গীকার। কিন্তু এতদিন কি করলেন? ঘাটালের সাংসদ তো তিনি আজ থেকে নন। বিরোধীরা প্রশ্ন তুলছে যে 10 বছর ঘাটালবাসীর সমস্যা ঘোচাতে তিনি তৎপর হননি কেন? ভোটের টিকিটের গন্ধ পেতেই কি ফের রাজনীতির প্রীতি? অধিবেশন শেষের পর কেন বোধোদয় হলো? অনেকগুলো প্রশ্ন উঠছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সৌরভ, এর কি উত্তর, কি ব্যাখ্যা? মিমি, প্রথমেই বলি যে কার্যত দেব বারংবার রাজনীতি করবেন না, ভোটে দাঁড়াবেন না, এটা 2019 সালেও ইঙ্গিত দিয়েছিলেন, তারপর দলনেত্রীর নির্দেশে দাঁড়িয়েছিলেন। 2024-এর আগেও কিন্তু তাকে এইভাবেই আমরা বারংবার বেসুরো হতে দেখি। তারপরেই আমরা দেখলাম যে আসরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার বেলা 4টের সময় ক্যামাক স্ট্রিটে ঢুকলেন দেব এবং তারপরে গেলেন কালীঘাটে। আমরা TV9 বাংলা ব্রেক করেছিলাম এই খবরটায় যে বরফ গলল, ঘাটালেই প্রার্থী হচ্ছেন দেব। এবং এই ঘটনার পরে কিন্তু দেব কালীঘাটে সাংবাদিকদের বললেন তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়ছে না। অর্থাৎ তখনই কিন্তু একটা নমনীয় সুর তার মধ্যে দেখা গিয়েছিল। আমরা গতকাল দেখলাম তার মূলত লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নয়, জেলা সভাপতি অজিত মাইতির সঙ্গেও নয়। তার লড়াই স্থানীয় সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের সঙ্গে। সেই সাংগঠনিক চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে সরানো হলো দলগতভাবে, অর্থাৎ যে জায়গাটা জট ছিল সেটা তৃণমূল কংগ্রেসের তরফে মেটানো হলো। কারণ এর আগে পশ্চিম মেদিনীপুর নিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল, মিমি তোমার মনে থাকবে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেব দলের সম্পদ এই কথা কিন্তু বলেছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবে দেব জট কাটালো তৃণমূল কংগ্রেস। একদমই তাই। অনেক ধন্যবাদ সৌরভ। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই নীতিশ কুমারের আস্থা ভোট বিহার বিধানসভায়। টান টান উত্তেজনা পাটনায়। শেষ মুহূর্তেও বিধায়কদের নিয়ে লুকোচুরি দুপক্ষে। ম্যাজিক ফিগার অটুট রাখতে মরিয়া নীতিশ কুমার। জেডিইউ বিধায়কদের হোটেলে রাখা হয়েছে। 2 জেডিইউ বিধায়কের এখনো কোনো খোঁজ নেই। আজ সকাল থেকেই আরজেডির তেজস্বী যাদবের বাড়ির সামনে পুলিশে ছয়লাভ, আর তা নিয়ে তীব্র সমালোচনা আরজেডি নেতাকর্মীদের। আজ বিহারের বিধানসভা বাজেট অধিবেশন শুরু হতেই আগে আস্থা ভোট হবে এবং বিধায়ক কেনাবেচা রুখতে আরজেডি বিধায়করা দলের নেতা তেজস্বী যাদব তার বাড়িতেই ঘাঁটি গেড়েছেন। এদিকে বিহারের বিধানসভার স্পিকার আওয়াজ বিহারী চৌধুরী, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। আজ অগ্নি পরীক্ষা নীতিশ কুমারের। কথা বলবো জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে। জ্যোতির্ময়, বিজেপির সঙ্গে সরকার তো করেছেন, সেটা টিকিয়ে রাখতে পারবেন কি? অঙ্ক কি বলছে? দেখো, আর কার্যত কিছুক্ষণ সময়ের অপেক্ষা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে প্রথমে যেহেতু বাজেট সেশন, প্রথমে গভর্নর তিনি বক্তৃতা দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে একেবারে সরাসরি ট্রাস্ট ভোট শুরু হবে এমনটা নয়। অর্থাৎ যেদিকে নজর থাকছে তা হচ্ছে মূল যিনি স্পিকার রয়েছেন, স্পিকার আরজেডির তরফ থেকে আওয়াজ সিং চৌধুরী, যেহেতু তিনি আরজেডি স্পিকার, বিজেপি এবং জেডিইউর তরফ থেকে তাকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছিল যে তিনি যেন পদত্যাগ করেন। কিন্তু যে খবর আমরা পাচ্ছিলাম বা যে অবস্থান আরজেডির তরফ থেকে এবং তার পাশাপাশি স্পিকারের তরফ থেকে ঠিক করে দেওয়া হয়েছে বা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতেই তিনি পদত্যাগ করবেন না এবং সেই কারণের জন্য প্রথম স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে জেডিইউ এবং বিজেপি। প্রথমে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, প্রথম যদি সংখ্যা থাকে তাহলে স্পিকার নিজেই পদত্যাগ করতে পারেন। যদি আরজেডি মনে করে যে তাদের হাতে পর্যাপ্ত সংখ্যা বা সমর্থন রয়েছে তাহলে স্পিকার তিনি পদত্যাগ করবেন না।
এবং স্পিকার কে হবেন সেই বিষয়টি ঠিক হওয়ার পরেই তারপরে শুরু হবে আস্থা ভোট। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি 122 ম্যাজিক ফিগার কিন্তু বিজেপির হাতে এবং জেডিইউ শিবিরের হাতে 127 জন রয়েছে। মোট 128 জন থাকার কথা, কিন্তু গতকাল একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়। গতকাল আমরা দেখতে পাই যে পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়, সেখানে বিজেপির 5 জন বিধায়ক তারা ছিলেন না। অপর দিক থেকে আরজেডি তারা মোট 6টি বিধায়ক সংখ্যায় তারা এই 8টি বিধায়ক সংখ্যায় তারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। ফলত আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে আপাতত সংখ্যার নিরিখে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে নীতিশ কুমার আবার নভেম্বরের জন্য তিনি আস্থা ভোটে জিতে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন, যদি বড় কোনো সংখ্যার ওলটপালট বা বিধায়কদের উলটপুরাণ না ঘটে। ধন্যবাদ জ্যোতির্ময়।